programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। আজারবাইজান বলেছে তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গেনজায় আর্মেনিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই সংঘাত আরও বিস্তৃত হচ্ছে বলে আশঙ্কা। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুদলের সংঘর্ষে 2 জন নিহত। এই সংঘাতের নেপথ্যে কি? মিয়ানমার সফরে যাওয়া ভারতের পররাষ্ট্র সচিব এবং সেনাবাহিনী প্রধান রোহিঙ্গা প্রত্যাবাসনে কতটা চাপ তৈরি করতে পারবেন? এটা প্রথম একটা হাই পাওয়ার ডেলিগেশন যেখানে ফরেন সেক্রেটারি এন্ড আর্মি চিফ দুজনে একসাথেই মিয়ানমার ভিজিট করছেন। অ্যাটলিস্ট একটা অ্যাসুরেন্স যদি দেওয়া হয় তাহলে ইন্ডিয়া উইল সি টু ইট দ্যাট দে উইল ফ্যাসিলিটেট দ্য রিপ্যাট্রিয়েশন। সৌদি আরবে কর্মস্থলে ফিরে যেতে উদ্গ্রীব বাংলাদেশি শ্রমিকরা আজ আবার ঢাকায় বিক্ষোভ করেছেন। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সন্ধ্যা আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। শুরুতেই আজকের প্রধান আন্তর্জাতিক খবর। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গেনজায় আর্মেনিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার পর নাগোর্নো কারাবাখ নিয়ে 2 দেশের লড়াই এবং উত্তেজনা আরও তীব্র হয়েছে। এর আগে আজারবাইজানের বাহিনী নাগোর্নো কারাবাখ অঞ্চলের রাজধানী স্টেপানাকার্টে একটানা গোলাবর্ষণ করে। নাগোর্নো কারাবাখ এখন আর্মেনিয়ার নিয়ন্ত্রণে। বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে দুদেশের মধ্যে গত 20 বছরে এটিকে সবচেয়ে গুরুতর সংঘাত বলে মনে করা হচ্ছে। বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের কাছে। গ্যানজা হচ্ছে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর। প্রায় 3,30,000 মানুষ থাকে এই শহরে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পশ্চিমাঞ্চলীয় এই শহরটি লক্ষ্য করে আর্মেনিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। নাগোর্নো কারাবাখের বিচ্ছিন্নতাবাদী বাহিনী দাবি করছে তারাও গ্যানজা শহরে হামলা চালিয়ে সেখানকার বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এদিকে আজারবাইজানের বাহিনীও নাগোর্নো কারাবাখের রাজধানী স্টেপানাকার্টে গোলাবর্ষণ অব্যাহত রাখে বলে খবর পাওয়া যাচ্ছে। শহরে কেবল সাইরেন আর গোলা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে থেমে থেমে। 2 দেশই পরস্পরের বিরুদ্ধে বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলার অভিযোগ তুলেছে। এ পর্যন্ত উভয় পক্ষে প্রায় 240 জন নিহত হয়েছে। এর মধ্যে অন্তত 30 জন বেসামরিক মানুষ। মাত্র 1 সপ্তাহ আগে এই লড়াই শুরু হওয়ার পর এখন তা আরও বিস্তৃত হচ্ছে। সেখানে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যে আহ্বান জানাচ্ছে, কোনো দেশই এখনও তাতে সাড়া দেয়নি। এই সংঘাতে মধ্যস্থতার চেষ্টা করছে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। আর্মেনিয়া বলছে তারা আপোষ আলোচনায় রাজি, কিন্তু আজারবাইজান বলছে যে কোনো আলোচনায় বসার আগে আর্মেনিয়ার বাহিনীকে অবশ্যই নাগোর্নো কারাবাখ থেকে সরিয়ে নিতে হবে। নাগোর্নো কারাবাখ আজারবাইজানের অংশ ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় নাগোর্নো কারাবাখ স্বাধীনতা ঘোষণা করলে সেখানে যুদ্ধ শুরু হয়, যাতে মারা যায় প্রায় 30,000 মানুষ। নাগোর্নো কারাবাখের স্বাধীনতাকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি। মুন্নি আক্তার। বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা শিবিরে 2 দল শরণার্থীর মধ্যে সংঘর্ষে অন্তত 2 জন নিহত এবং আরও 10 জন আহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন আজ সকালে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে এই ঘটনা ঘটেছে।
প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের যেসব শরণার্থী শিবিরে অবস্থান করছেন সেখানে তাদের বিভিন্ন দলের মধ্যে এরকম সংঘাত এটাই প্রথম নয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমি কথা বলি এই মুহূর্তে কক্সবাজারে অবস্থানরত বিবিসির আকবর হোসেনের সঙ্গে। তার কাছে আমি শুরুতেই জানতে চেয়েছিলাম আজকের ঘটনার বিস্তারিত। আমি আজকে সকালে যখন শরণার্থী শিবিরে গিয়েছিলাম, সেখানে গিয়ে জানতে পারি এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। সেখানে রোহিঙ্গাদেরই দুটো সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেটির জের ধরে আজ সকালে আবার সেখানে দুটো অংশের মধ্যে আবারও গোলাগুলি এবং হাঙ্গামার ঘটনা ঘটেছে এবং এখানে অন্তত 10 জন আহত হয়েছে এবং সেখানে বেশ কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা দায়িত্বে যারা আছেন তারা বলছেন যে এক পর্যায়ে সেখানে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তো এই যে দুটি দল বলা হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, মানে তারা কি নিয়ে তাদের মধ্যে আসলে দ্বন্দ্বটা? কথা বলে যতটুকু জানতে পেরেছি, মূলত রোহিঙ্গা ক্যাম্পের এখানে যে প্রায় 10 লাখ রোহিঙ্গা বসবাস করে, এখানে বেশ কিছু ক্যাম্প আছে। সেটি টেকনাফের নয়াপাড়া, আর এদিকে উখিয়ার কুতুপালং ঘিরে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই রোহিঙ্গা ক্যাম্প এবং এই রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরে আধিপত্য বজায় কার থাকবে, বিভিন্ন গ্রুপ এখানে সক্রিয় আছে, রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় আছে এমনটা জানা যায় এবং তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এখন আধিপত্য বিস্তারটা কি নিয়ে সেটি হচ্ছে প্রশ্ন। আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি এখানে বেশ কয়েকটি মাত্রা আছে আধিপত্য বিস্তারের। প্রথমত হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে বা তার সামনে ভেতরে বেশ ব্যবসা বাণিজ্য দোকানপাট গড়ে উঠেছে। এই দোকানপাটগুলো কার নিয়ন্ত্রণে থাকবে, কে এগুলো ভাড়া দিবে, কে এগুলো থেকে টাকা পাবে, এটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব আছে। দ্বিতীয় আরেকটি বিষয়, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে যে এখানে যারা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত আছে রোহিঙ্গাদের একটি অংশ, সেটির ভাগ বাটোয়ারা নিয়েও তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব আছে। সুতরাং ক্যাম্পের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা গোষ্ঠী এক এক জায়গায় এক এক গোষ্ঠী তৎপর আছে এবং যখনই একটি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর উপরে আধিপত্য বিস্তার করতে চায় তখনই এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটে, এর আগেও ঘটেছে। তো এই শিবিরগুলোতে আমরা যতটুকু জানি যে সরকারের দিক থেকে, বাংলাদেশের কর্তৃপক্ষের দিক থেকে ব্যাপক নজরদারির ব্যবস্থা আছে। অনেক ধরনের নিরাপত্তা সংস্থা, বিভিন্ন ধরনের গোয়েন্দা বাহিনী তারা সেখানে সক্রিয়। তার মধ্যে এসব ঘটনা কিভাবে ঘটছে? আপনি ঠিকই বলেছেন। এই নিরাপত্তা বাহিনী বেশ সক্রিয়, তাদের বেশ জোরালো নজরদারিও আছে। আমি কক্সবাজার থেকে যখন মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের যে শরণার্থী শিবিরে সেখানে যাই, অন্তত 7টি চেকপোস্ট পার হতে হয়। এর মধ্যে 2টো সেনাবাহিনীর, 2টো বিজিবির, 2টো পুলিশের, এভাবে 7টি চেকপোস্ট পার হতে হয় এবং সেই ক্যাম্পে যেতে হলে কোন ক্যাম্পে যাব, কোথায় যাব, কি কাজ করব, এই সবকিছু কিন্তু সেনাবাহিনীর যে চেকপোস্ট আছে সেখানে বিস্তারিতভাবে জানিয়ে যেতে হয় এবং যারাই যাচ্ছে এই রোডে তাদেরকে বলতে হয় যে তারা কোথায় যাচ্ছে। এছাড়া ক্যাম্পের ভেতরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন বেশ সক্রিয় আছে, অর্থাৎ বাইরে থেকে যখনই কেউ আসে তারা তাদেরকে ফলো করে, এরা কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে কথা বলছে, কি কাজ করছে। কিন্তু এর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। মূলত একটি বিষয় যেটি বেশ আগে থেকেই হচ্ছে যে সন্ধ্যার পর থেকে এই রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ নিরাপত্তা বাহিনীর হাতে আর থাকে না, এমনটাই জানা যাচ্ছে। এবং আমি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায় ঘুরেছি গত 3 দিন ধরে, আজও ঘুরেছি এবং আমি কথা বলে যেটি জানতে পেরেছি, এর আগেও যখন কথা বলেছিলাম, যে রাত্রের বেলায় মূলত সশস্ত্র গোষ্ঠীগুলোর যে তাদের পদচারণা এবং তাদের যে তারা বেশ সক্রিয় হয়ে ওঠে এবং তখন নিরাপত্তা বাহিনী যেহেতু তাদের ক্যাম্পে অবস্থান করে এবং তাদের ভেতরে তেমন কোনো টহল থাকে না, সুতরাং ক্যাম্পের পুরো পরিস্থিতি বা পুরো বিষয়গুলো রোহিঙ্গাদের যেসব সশস্ত্র গোষ্ঠীগুলো আছে যারা বিভিন্ন পাহাড়ে তাদের আত্মগোপন করে থাকে, সেখান থেকে নেমে আসে, তাদের কাছে মূলত এই পুরো ব্যাপারটা তারাই নিয়ন্ত্রণ করে। তো এই যে আপনি বলছেন যে এই সশস্ত্র গোষ্ঠীগুলো মূলত তাদের নিয়ন্ত্রণে চলে যায়, এটি নিয়ে সেখানকার নিরাপত্তার দেখভাল করার দায়িত্ব বাংলাদেশের যেসব কর্তৃপক্ষের, তাদের মধ্যে কি উদ্বেগ আছে, শঙ্কা আছে? নিশ্চয়ই আছে এবং তারা যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, বিভিন্ন সরকারের বিভিন্ন ফোরামে এগুলো তারা জানিয়েছে এবং সেজন্যই রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে খুব সচরাচর বেরোতে না পারে এবং সেখানে চলাচল সীমিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর মধ্যে এই যে চেকপোস্ট বিভিন্ন জায়গায় বসানো, যেটির কথা বলেছি, সেটি অন্যতম। রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে কাঁটাতারের বেড়া দেওয়ার
কাজ চলছে, সেটি এক ধরনের পদক্ষেপ আছে। কিন্তু তারপরেও যে বিষয়গুলো হচ্ছে যে বিভিন্ন সময় এই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো তারা নানাভাবে তাদের তৎপরতা চালাচ্ছে এবং নিরাপত্তা বাহিনী আর কর্মকর্তারা বলছেন তারা চেষ্টা করছেন এই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমাতে। কর্মকর্তারা বলছেন পুরো পরিস্থিতিটা সম্পর্কে তারা অবগত আছেন এবং যদিও তারা বলছেন যে পরিস্থিতি এখন এমন হয়নি যে সেটি তাদের হাতের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ব্যাপারটা তেমন নয়, কিন্তু এক ধরনের উদ্বেগ আছে এবং ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে এমন আশঙ্কা অনেকের মধ্যে রয়েছে। কক্সবাজার থেকে বলছিলেন বিবিসির আকবর হোসেন। এদিকে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের প্রশ্নে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের সাহায্য চাওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই আজ ভারতের পররাষ্ট্র সচিব এবং সেনাপ্রধান একসঙ্গে এক বিরল সফরে মিয়ানমারে গেছেন। পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং সেনাপ্রধান এম নারাওয়ানের এই সফরে ভারত রোহিঙ্গাদের দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে অনুরোধ করবে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রেও সেরকম ইঙ্গিত মিলেছে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারতের পক্ষে শেষ পর্যন্ত আসলে কতটা কী করা সম্ভব, দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। গত মঙ্গলবার ভারত ও বাংলাদেশের যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকের পর দুদেশ মিলে যে যৌথ বিবৃতি দিয়েছিল তাতে বলা হয় রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রে ভারতকে তাদের লেভারেজ প্রয়োগ করা অর্থাৎ প্রভাব খাটানোর জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ভারত যাতে তাদের বন্ধু দেশ মিয়ানমারকে চাপ দেয়, ঢাকা বহুদিন ধরেই দিল্লিকে সে কথা বলে আসছে, কিন্তু এই প্রসঙ্গে কোনো বিবৃতিতে লেভারেজ শব্দের ব্যবহার সম্ভবত এই প্রথম। এরপর আজ থেকে শুরু হওয়া ভারতীয় পররাষ্ট্র সচিব ও সেনাধ্যক্ষের মিয়ানমার সফরে ভারত অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গটি উত্থাপন করবে, জানাচ্ছেন দিল্লিতে সিনিয়র কূটনৈতিক সংবাদদাতা নয়নিমা বসু। বিবিসিকে তিনি বলছিলেন, আসলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো কিন্তু মোদী সরকারেরও এজেন্ডার অংশ। প্রাইম মিনিস্টার মোদী যখন 2014-এ আসেন এবং তারপর একটা কোর্ট কেসও হয়েছিল, সুপ্রিম কোর্টেও গেছিল যে রোহিঙ্গা রেফিউজিসদের আর নেওয়া যাবে না, সেটা গভর্নমেন্টের ডিসিশন ছিল। তখন থেকেই একটা কাইন্ড অফ প্রেশার দেওয়া ছিল মিয়ানমারকে, এটা বলে যে ইন্ডিয়া উইল বি ডুইং ইট বাই ক্রিয়েটিং সাম ডেভেলপমেন্ট। আন্ডার মোদী গভর্নমেন্ট ইন্ডিয়া হ্যাড বিন প্রো রিপ্যাট্রিয়েশন, এন্ড যেটার জন্য বেসিক্যালি ইন্ডিয়া অনেক রকমের হাউজিং প্রজেক্টও করেছে, কিছু স্কুলস খুলেছে আন্ডার দ্য রাখাইন স্টেট ডেভেলপমেন্ট প্রজেক্ট, আর সেটা অনেক দিন ধরেই চলছে। বাট প্রশ্ন এটা উঠছে যে এই ডেভেলপমেন্ট গুলো নেবার জন্য এগুলো ইউটিলাইজ করবে কে, এবং কে এই গ্যারান্টিটা দেবে যে when the Rohingya refugees are repatriated they will be in a safe environment। রাখাইন প্রদেশে ভারত যেসব নতুন বাড়িঘর বানিয়ে দিয়েছে সেখানে বাংলাদেশ ও ভারত দুই দেশ থেকেই কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে হয়তো মিয়ানমার রাজি হতে পারে, কিন্তু খুব বড় স্কেলে প্রত্যাবাসন যে এখনই সম্ভব নয় সেটাই কূটনৈতিক বাস্তবতা। মিয়ানমারে ভারতের সাবেক রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় বিবিসি বাংলাকে বলছিলেন, এখানে ভারতের খুব বেশি কিছু করার আছে বলে তিনি মনে করেন না। In any case, with Myanmar, I don't think, there is that kind of relationship to use leverage. At the most, we can counsel them. তাঁর কথায়, আমার মনে হয় না মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক এমন যে তাদের ওপর আমরা লেভারেজ প্রয়োগ করতে পারি। বড়জোর হয়তো প্রত্যাবাসনের জন্য তাদের কাউন্সেল করতে পারি বা পরামর্শ দিতে পারি। আমার ধারণা বাংলাদেশও সেটা জানে এবং তারা চায় আমরা এ ব্যাপারে যতটুকু সম্ভব ইতিবাচক ভূমিকা পালন করি, এই পর্যন্তই। সুতরাং এই কনটেক্সটে লেভারেজ কিন্তু সঠিক শব্দ নয়। তবে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য অবশ্যই গভীর উদ্বেগের একটা বিষয়, কিন্তু তারা যদি মনে করে ভারত এখানে যথেষ্ট করছে না, তাহলে এই প্রশ্ন উঠবে, কেই বা করছে। When you say that we are not doing enough, frankly, who is doing? Let's say even a country like China at one stage put in. What was it able to do? অ্যাম্বাসেডর মুখার্জি মনে করিয়ে দিচ্ছেন, চীনও একটা পর্যায়ে এই সংকটে হস্তক্ষেপ করেছিল, কিন্তু নিরাপত্তা পরিষদে ভিটো দেওয়া ছাড়া তারা কী বা করতে পেরেছে। রোহিঙ্গাদের ফেরানোর জন্য চীন সরাসরি বাংলাদেশের সঙ্গে মিলেও একটা উদ্যোগ নিয়েছিল, তাতেও কোনো লাভ হয়নি। আসলে যে কোনো প্রত্যাশাতেই বাস্তববাদ থাকতে হবে। আসিয়ান বা বিশ্বের অন্য বৃহৎ শক্তিগুলোই বা এ ব্যাপারে কি করছে? ইসলামিক বিশ্বেরই বা ভূমিকা কি? হ্যাঁ, তারা বিষয়টা আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে নিয়ে গেলেও ওই মামলার সঙ্গে প্রত্যাবাসনের কিন্তু কোনো সম্পর্ক নেই। তবে এক্ষেত্রে ভারতের কাছ থেকে বাংলাদেশের প্রত্যাশা অবশ্যই অনেক বেশি, কিন্তু ভারতীয় পররাষ্ট্র সচিব ও সেনাধ্যক্ষের মিয়ানমার সফরে সেই প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা কতটুকু? নয়নিমা বসু। আমার
মনে হয় এই ভিজিটে সিন্স এটা প্রথম একটা হাই পাওয়ার ডেলিগেশন যেখানে ফরেন সেক্রেটারি এন্ড আর্মি চিফ দুজনে একসাথেই মিয়ানমার ভিজিট করছেন, তো এইটা উইল বি দ্য প্রাইমারি সাবজেক্ট দ্যাট অ্যাটলিস্ট একটা অ্যাসুরেন্স যদি দেওয়া হয় তাহলে ইন্ডিয়া উইল সি টু ইট দ্যাট দে উইল ফেসিলিটেট দ্য রিপ্যাট্রিয়েশন। মেবি ইন্ডিয়া উইল এনশোর যে কি করে কনভিন্স করা যায় রোহিঙ্গা রেফিউজিসদের, বাট ইন্ডিয়া তখনই সেটা করতে পারবে when they get a proper assurance, which I think India will take up this time, but I don't think Myanmar's government অতটা কমিটমেন্ট দেবে বলে। ফলে শেষ বিচারে বাংলাদেশে 10 লক্ষেরও বেশি ও ভারতের 1040 রোহিঙ্গার মধ্যে অদূর ভবিষ্যতে হয়তো কয়েকশো রোহিঙ্গা মিয়ানমারে ফিরলেও ফিরতে পারেন, কিন্তু সেই সংখ্যাটা হাজার বা লক্ষে পৌঁছবে এখনও এমন দূরতম কোনো ইঙ্গিতও নেই। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ থেকে যেসব প্রবাসী শ্রমিক সৌদি আরবে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছেন না, তারা আজ ঢাকায় বিক্ষোভ করেছেন। ঢাকায় সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে টিকিটের দাবিতে তারা সড়ক অবরোধ করে রাখেন, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে এক পর্যায়ে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এ নিয়ে একটি রিপোর্ট শুনবেন এই অনুষ্ঠানেই একটু পরে। তবে তার আগে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। কোভিডে আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় বলেছেন আগামী কয়েকদিন হবে তার জন্য আসল পরীক্ষা। হাসপাতালে ভর্তি হওয়ার আগে তাকে অক্সিজেন দেয়া হলেও হাসপাতাল থেকে প্রচারিত ওই বার্তায় মিস্টার ট্রাম্প বলেন তিনি এখন অপেক্ষাকৃত ভালো বোধ করছেন। এর আগে হোয়াইট হাউসের চিকিৎসক জানান প্রেসিডেন্ট এখনও শঙ্কামুক্ত নন। সুপ্রিম কোর্টে নতুন এক বিচারপতির মনোনয়ন নিয়ে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠান থেকে বেশ কজন সিনিয়র রিপাবলিকান সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। মার্কিন কংগ্রেসের সিংহভাগ কর্মকাণ্ড 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা সামাল দিতে প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাস্টেক্স সেখানে সেনাবাহিনী পাঠিয়েছেন। বন্যা উপদ্রুত অঞ্চলে নিখোঁজ 18 জনের ব্যাপারে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এখন পর্যন্ত 2 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সীমান্তের ওপারে ইতালির উত্তরাঞ্চলের পরিস্থিতিও খুবই খারাপ। সেখানে কয়েক ঘন্টার মধ্যে এত বৃষ্টি হয়েছে যে তার পরিমাণ আগের 6 মাসের মোট বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। অনেক রাস্তা সেতু ভেসে গেছে। ইতালির ওই অঞ্চলে 2 জন মারা গেছে। বেলারুসের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে গত 8টি রোববারের মতো আজও বিক্ষোভের আশঙ্কায় রাজধানী মিনস্ক এবং অন্যান্য শহরে প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর উপর ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা এ সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের একজন বিচারক 2 জন গৃহ পরিচারিকাকে তাদের 60 বয়সের নিয়োগদাতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। গত বছর পুলিশ ঢাকায় পারিবারিক অ্যাপার্টমেন্ট থেকে মাহফুজা চৌধুরী পারভিন নামে ওই সাবেক কলেজ অধ্যক্ষের মৃতদেহ উদ্ধার করে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তাকে গলা টিপে হত্যা করা হয়। তার পরিবার জানায় সে সময় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলের পুলিশ বলছে শহরের পূর্ব দিকে 2 জন সরকারি আইনজীবীকে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে হত্যা করা হয়েছে। তারা দুজনেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। আর এই ঘটনায় একজন সরকারি কর্মচারীর গাড়িতে বোমা হামলা চালানো হলে তিনি প্রাণে রক্ষা পান, তবে তার গাড়ি চালক নিহত হন। সংবাদদাতারা বলছেন সম্প্রতি জঙ্গিদের পরিকল্পিত হত্যাকাণ্ড যে বেড়েছে এই ঘটনায় তারই প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সিনেমা হল মালিক কোম্পানি সিনেওয়ার্ল্ড করোনা ভাইরাস সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে তাদের সবগুলো প্রেক্ষাগৃহ বন্ধ করে দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এমন এক সময় খবর জানা গেল যখন করোনা ভাইরাসের কারণে নতুন জেমস বন্ড চলচ্চিত্রের মুক্তি দ্বিতীয়বারের মতো পিছিয়ে দিয়ে আগামী বছরের এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে। গত মাসেই সিনেওয়ার্ল্ড $160 কোটি অর্ধবার্ষিক লোকসানের কথা ঘোষণা করে। বাংলাদেশে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম আজ আরেক দফায় বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা। আমাদের পরিবারে মোট লোক সংখ্যা 5 জন। তারপরে মেহমান থাকে সবসময়ের জন্য। মাস শেষে দেখা যায় যে আমাদের প্রায় 2টা সিলিন্ডার লাগে। যদি বাড়তি মেহমান থাকে তাহলে বেশিও লাগে। সীমিত আয়ের পরিবার, আমাদের লোক সংখ্যা অনেক বেশি, তাতে গ্যাস দাম প্রতি মাসেই বাড়ায়, তো পরিবারে অনেক খরচ বাড়ছে। করোনার জন্য আমাদের আয়ও কমছে, তারপরে আমাদের গ্যাসের ব্যবহারটাও বাড়ছে, জন্য আর্থিক সমস্যা হচ্ছে। এ নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট শুনবেন আমাদের রাতের অধিবেশন পরিক্রমায়।
করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ থেকে যেসব প্রবাসী শ্রমিক সৌদি আরবে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছেন না, তারা আজ ঢাকায় বিক্ষোভ করেছেন। ঢাকার কাউরান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে টিকিটের দাবিতে আজ তারা সড়ক অবরোধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে এক পর্যায়ে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে কাজ করেন। করোনা ভাইরাসের কারণে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর এরা অনেকেই বাংলাদেশে আটকে পড়েছেন। বিস্তারিত শুনুন ঢাকা থেকে সায়েদা আক্তারের রিপোর্টে। কুমিল্লার মকবুল হোসেন গত 7 দিন ধরে বিমান টিকিটের জন্য কাউরান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আসছেন। বৈধ অবৈধ সব উপায়ে টিকিট সংগ্রহের জন্য খোঁজখবর করছেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি টিকিটের জন্য টোকেন সংগ্রহ করতে পারেননি। এর মধ্যে কয়েকদিন বন্ধ থাকার পর রোববার অর্থাৎ 4 অক্টোবর থেকেই আবার টোকেন দেওয়ার কথা ছিল সৌদি এয়ারলাইন্সের। ফলে লাইন দিতে ভোররাত থেকেই অপেক্ষা করছিলেন মকবুল হোসেন। এখন তো 7 দিন ধরে মানে চেষ্টা করতেছি, এখনো তো টোকেনে পাইনি, টিকিট থাক দূরের কথা, টোকেন তো পাইনি এখনো। কালকে সারা রাত্র আমি ওখানে ঘুরতে যাচ্ছি, মানে রাস্তার মধ্যে ঘুমাইছি, খানা টানা ঠিক মতো খাইতে পারিনি। আজকে সারাদিনে খানা এখন খাচ্ছি, এরপর আমি টোকেন পাইনি সারাদিন। টোকেন কবে দিবে কথা এখনো বলে না। মিস্টার হোসেনের মতো প্রায় 1000 খানেক শ্রমিক সকাল থেকে জড়ো হন কাউরান বাজারে। শ্রমিকদের অভিযোগ, ভিসার মেয়াদের ভিত্তিতে টোকেন দেয়া হচ্ছে না, আর সে কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। এদিকে তেজগাঁ থানা পুলিশ বলছে, টোকেনের জন্য এক পর্যায়ে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের দেয়াল টপকে এবং গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন শ্রমিকেরা। বিশৃঙ্খলা ঠেকাতে তখন পুলিশ লাঠিচার্জ করে, কিন্তু তারপরেও সড়ক ছাড়েননি শ্রমিকেরা। এখনও বিমান সংস্থাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রয়েছেন এই শ্রমিকেরা। তাদের অনেকেরই ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এমনই একজন ইসমাইল হোসেন। প্রচুর যোগাযোগ হয়েছে, 2-3 বার আমি নিজেই আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকেছি এবং তো আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে অটোমেটিকলি রিনিউ করার জন্য, কিন্তু আজ পর্যন্ত সেটা হয় না। আর আদৌ হবে কিনা সেটাও আমরা আর আস্থা রাখতে পারছি না যে আর হবে। এখন আমাদের তো আন্দোলন করা ছাড়া আর কোনো পথ নাই, কারণ আমরা মনে করেন আজকে 15 বছর 20 বছর যাবৎ দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে ছিলাম। এখন আজকে যখন আমাদের প্রয়োজন হয়েছে, তখন যদি দেশ বা আমাদের সরকার যদি আমাদের জন্য এগিয়ে না আসে, তাহলে তো আমাদের আর কিছু করার নাই। কারণ এখানে মনে করেন আজকে করোনার কারণে আমরা ছুটিতে এসে আটকা পড়েছি, আমরা কেউ ইচ্ছা করে আটকা পড়ি নাই। বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের বড় অংশটি কাজ করেন সৌদি আরবে। এই মুহূর্তে সৌদি আরবে 22 লাখের মতো বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছেন। অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো বলছে, মহামারীর কারণে দেশে এসে ঠিক সময়ে সৌদি আরবে ফিরতে পারেননি এমন শ্রমিকের সংখ্যা প্রায় 50,000-এর মতো। এই শ্রমিকদের বেশিরভাগই 2019 সালের শেষে কিংবা এ বছরের শুরুতে ছুটি কাটাতে এসে দেশে আটকা পড়েন। এরপর মহামারীর কারণে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ ছিল কয়েক মাস। এর মধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি সৌদি সরকার দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে দেশটিতে ফেরার সময় বেঁধে দেয়। ওই সময়ই সৌদি আরবের সাথে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর একটা ঘোষণা আসে সেখানকার কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু শুরুতেই ফ্লাইট চালুর অনুমতি দেয়া নিয়ে দুই দেশের মধ্যে জটিলতা শুরু হলে সেপ্টেম্বরের 3য় সপ্তাহ থেকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে সেই সংকট মিটতে কয়েকদিন সময় লেগে যায়। এখন সরকার বলছে ইতিমধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে এবং সেটি পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে, বলছিলেন বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। এগুলো নিয়ে অনেক জটিলতা হয়েছে, যাই হোক একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি। এখন প্রতি সপ্তাহে আমাদের জেদ্দাতে 4টা ফ্লাইট যাচ্ছে, দাম্মামে 3টা ফ্লাইট যাচ্ছে, রিয়াদে 2টা ফ্লাইট যাচ্ছে। এই হলো আমাদের 4, 3, 7, 8 ফ্লাইট যাচ্ছে। আগামী 13 তারিখ থেকে অর্থাৎ 13ই অক্টোবর থেকে রিয়াদে আরেকটা ফ্লাইট বাড়ানো হবে, অর্থাৎ আমরা সপ্তাহে 10টা ফ্লাইট চালাবো। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি কূটনৈতিক উদ্যোগ নিয়ে তাদের বিষয়টা সমাধান করার জন্য। সে বিষয়ে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়ে সরকার বলছে মহামারীর কারণে বিমানে যাত্রী সংখ্যার একটি নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক এভিয়েশন কর্তৃপক্ষ, যে কারণে যাত্রী পরিবহনে কিছুটা ধীরগতি রয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে যেসব শ্রমিকের ভিসা এবং আকামার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে, সেটি সমাধানে সরকারের হস্তক্ষেপ নিতে হবে বলে মনে করে প্রবাসী শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো। বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের সুমাইয়া ইসলাম বলছিলেন, এজন্য শ্রমিকের দুর্দশা কাটাতে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়কে নিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। ফ্লাইট সংকট যদি হয়ে যায়, তাহলে আমাদের যেমন পুরনো যারা কাজ করতেন তারা ঢুকতে পারবেন না তার কর্মস্থলে। অ্যাট দ্য সেম টাইম যারা কিনা আপনার নতুন ভিসা করেছে, মানে যারা যাবে বলে কনফার্ম ছিল, তারাও যেতে পারবে না। তো এটা একটা মারাত্মক অর্থনৈতিক এবং আমার মনে হয় যে যারা কিনা মানে শ্রমিকের জন্য অর্থনীতির জন্য এটা মারাত্মক একটা সমস্যা। এই জায়গাটা অবশ্যই আমাদের খুব কূটনৈতিকভাবে হ্যান্ডেল করা উচিত। এদিকে সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশ প্রতিনিধি সহ কর্মকর্তাদের কেউ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। ঢাকা থেকে সায়েদা আক্তার।
আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শোনা যাক সহকর্মী আফরোজা নীলা এবং ফয়সল তিতুমিরের কাছে। ধন্যবাদ মোয়াজ্জেম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলোর আপডেট নিয়ে হাজির হয়েছি আমি ফয়সল তিতুমির, সঙ্গে আছি আমি আফরোজা নীলা। তিতুমির, সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনার রেশ ধরে এরকম আরও বেশ কিছু ঘটনা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকটা খবরের শিরোনামে দেখা যাচ্ছে যে সিলেটে আবারও ধর্ষণ, অন্যদিকে সাতক্ষীরায় যৌন হয়রানির ঘটনাও ঘটেছে। এই সমস্ত খবরে মানুষকে স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। তবে নীলা, যে খবরটি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা জন্ম দিয়েছে সেটি হলো অজু করতে বের হয়ে ধর্ষণের শিকার ৭০ বছরের বৃদ্ধা। মুন্সিগঞ্জে ৩০ সেপ্টেম্বর রাতে এই ঘটনাটি ঘটে, আর সেটি গণমাধ্যমে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ার নজর কাড়ে। ওই বৃদ্ধা এরই মধ্যে মামলা দায়ের করেছেন এবং পুলিশ জানিয়েছে তারা আসামিকে ধরার চেষ্টা করছেন। এ নিয়ে শামসুন সুমি লিখেছেন, আমাদের মানুষগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই দেশে আমি জন্মেছি, অথচ এই দেশটা একটা অনিরাপদ দেশে পরিণত হয়েছে। এই লজ্জাকার, একজন বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত। এসআর খান লিখেছেন, কি এক সমাজে আমাদের বসবাস, যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধা কেউই এই ব্যাধি থেকে রেহাই পাচ্ছে না। অন্যদিকে ভারতের উত্তরপ্রদেশে ধর্ষণ এবং তার পরবর্তী ঘটনা নিয়ে আলোচনা থামছেই না। বিশেষ করে পুরো ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নীলা, হিমাচল প্রদেশে সদ্য নির্মিত সুড়ঙ্গে তার হাসি মুখের হাত নাড়ার ছবিটি কিন্তু বিতর্ক উস্কে দিচ্ছে। সন্দীপ দাস যেরকম মন্তব্য করেছেন, হাথরাসে গিয়ে হাত নাড়ুন, আর নিয়াজ আঞ্জুম লিখেছেন, ফাঁকা টানেলে কাকে হাত নাড়ছেন। প্রসেনজিৎ নামে একজনের মন্তব্য, উনি এখন মানুষের দৃষ্টিকে ঘুরাতে চাইছেন। এদিকে বাংলাদেশে আজ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরুর বিষয়টিও নজর কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই অনলাইন ক্লাস চালু হলো। এদিকে আগেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 31শে অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা বোর্ড বলছে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সেই উদ্দেশ্যেই অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ে সাধারণত মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যেরকম আহমেদ কাজল নামের একজন লিখেছেন, আমার কাছে এই নিউজগুলো একদমই মূল্যহীন মনে হয়। কতজন অভিভাবক এই মুহূর্তে তাদের সন্তানদের 10-12 হাজার টাকায় ন্যূনতম স্মার্টফোন কিনে দিতে পারবেন, যেখানে 80% উপরে ছাত্রছাত্রী গ্রামে বসবাস করে এবং সকলেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের। তাছাড়া স্মার্টফোনে যে কি পড়াশোনা হবে সেটার বলার দরকার নেই। মোহাম্মদ শফিউল্লাহ মজা করেই বলেছেন, এভাবে হঠাৎ আঘাত পাবে স্টুডেন্টরা ভাবতেও পারেনি। অন্যদিকে জাকারিয়া রাব্বানির মন্তব্য, ক্লাস শুরুর আগে আমার দাবি প্রত্যেক স্টুডেন্টের বাড়িতে একটি করে নোটিশ দেওয়া হোক যে সে কোন প্রতিষ্ঠান এবং কোন ক্লাসে পড়ে, কারণ এতদিনে ভুলে গেছে সে কোন প্রতিষ্ঠান এবং কোন ক্লাসের স্টুডেন্ট, যেমনটা আমি। মাসুম আহমেদ রাজ নামের একজন লিখেছেন, আজব দেশে বাস করছি, সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি, সেলফি তুলছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, তখন করোনার চিন্তা নাই, অথচ ক্লাস করলেই করোনা হবে। অন্যদিকে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে কাজী সালাউদ্দিনের টানা 4র্থবারের মতো সভাপতি পদে নির্বাচিত হওয়াটা আজও সামাজিক মাধ্যমে আলোচনার খোরাক জোগাচ্ছে। তবে অনেকেই বলছেন যে বাফুফে নির্বাচন নিয়ে আমজনতার যে আগ্রহ দেখা গেল, বাংলাদেশের ফুটবল নিয়ে তাদের এর কিয়দংশ আগ্রহ থাকলেও এদেশের ফুটবলের চেহারা পাল্টে যেত। এ নিয়ে অজয় মজুমদারের মন্তব্য, ভাই, খেলায় দর্শক আনার জন্য প্রচারণা লাগে। একটা খেলার চ্যানেল নাই, একটা ভালো মাঠ নাই, ভালো গ্যালারি নাই, সেখানে দর্শকের মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহ কিভাবে হবে? এ নিয়ে রওশনাল পারভেজ রুমেল লিখেছেন, খেলার মান, স্টেডিয়াম ও ব্যবস্থাপনা ঠিক হলে নিশ্চয়ই দর্শকপূর্ণ হবে স্টেডিয়াম। যা হোক, অতি শীঘ্রই বাংলাদেশ ফুটবল টিম র্যাঙ্কিংয়ে তাদের 200তম অবস্থান অতিক্রম করবে এই আশায় রইলাম। অগ্রিম শুভেচ্ছা রইল সালাউদ্দিন সাহেবকে। বেশিরভাগই আসলে এরকম ট্রল করেই মন্তব্য করছেন। তবে মাকসুদুর রহমান ফাহাদ লিখেছেন, মানুষ আগ্রহ দেখাচ্ছে বলেই তো বোঝা যায় এই দেশের মানুষ এখনও ফুটবলকে কতটা ভালোবাসে। তো এই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আফরোজা নীলা এবং ফয়সল তিতুমিরের কাছে শুনছিলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ঘটনার বিস্তারিত। শেষ করার আগে আবারও মনে করিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম।
কোভিডে আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় বলেছেন আগামী কয়েকদিন হবে তাঁর জন্য আসল পরীক্ষা। হাসপাতালে ভর্তি হওয়ার আগে তাকে অক্সিজেন দেয়া হলেও হাসপাতাল থেকে প্রচারিত ওই বার্তায় মিস্টার ট্রাম্প বলেন তিনি এখন অপেক্ষাকৃত ভালো বোধ করছেন। আজারবাইজান বলেছে তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গেনজায় আর্মেনিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই সংঘাত আরও বিস্তৃত হচ্ছে বলে আশঙ্কা। আর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুদল শরণার্থীর সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30 আর ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.